নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। রাজনীতিকে সবসময় সম্ভাবনার শিল্প বলা হয়, আর পশ্চিমবঙ্গের সেই শিল্প সম্ভাবনা এবার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটাকে চমৎকার বলেও ডিফাইন করা যাচ্ছে না। এই রাজ্যে যে কথাটা কেউ 2 মাস 4 মাস আগেও ভাবতে পারতেন না, ঠিক সেই ঘটনাই ঘটতে চলেছে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, এই রাজ্যে সদ্য নির্বাচনে হেরে যাওয়া তৃণমূল কংগ্রেস নামক দলটি না, তারা মুছে যাচ্ছে না, তারা ময়দানে থাকছে, কিন্তু সেই দলে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির কোনো নাম ও নিশান থাকছে না। দলীয় নাম, দলীয় প্রতীক, সমস্ত কিছু তাদের হাত থেকে বেরিয়ে যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যে কোনো প্রতিবেদন করতে গেলেই সেখানে ডেটা ড্রিভেন হতে হবে, মনের মাধুরী মিশিয়ে বললে তো কিছু হবে না। সুতরাং আসুন এই ফ্যাক্টগুলো একটু চেক করে নিই, এবং তারপর কেন এই সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে, কেন আগামী বেশ কিছুদিনের মধ্যেই এটা পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, সেটা আপনারা নিজেরাই বুঝে যাবেন। প্রথমেই যে খবরটার দিকে আপনাদের নজর নিয়ে আসবো, সেটা হচ্ছে বিজেপি সাংসদ, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, তার বিস্ফোরক বক্তব্য। তিনি বলছেন, বিজেপিতে যোগ দিতে তৈরি তৃণমূলের 50 বিধায়ক ও 20 সাংসদ। সৌমিত্র খাঁর বিস্ফোরক দাবি। তিনি কি হাওয়ায় ভেসে কথা বলছেন? হাওয়ায় ভেসে তো তার কথা বলার এখন কোনো দরকার নেই। দল জিতে গেছে, এই রাজ্যে ক্ষমতায় এসছে, তিনি নিজে সাংসদ হয়ে আছেন। সুতরাং সেই জায়গা থেকে কে এলো কে গেল, এবং এই যে জয়টা এসেছে, সেই জয়টা তো এসছে এই তৃণমূল কংগ্রেস নামক আপদগুলোকে বাদ দিয়ে। তাহলে তারা এখানে আসতে চাইছে, এই কথাটা বলার তার কি দরকার হয়ে পড়লো? দরকার হয়ে পড়লো কেননা এরকম একটা ঘটনা ঘটছে। আপনাদের বেশ কিছুদিন ধরেই আমি প্রতিবেদনে বলেছি যে দিদিমণি যখন বৈঠকে তার বিধায়কদের ডাকছেন, তারা কিন্তু আসছেন না। তাদের মধ্যে একটা বড় অংশ ইতিমধ্যেই দিল্লিতে চলে গেছেন, সেখানে গিয়ে কংগ্রেসের সঙ্গে কথা বলছেন, এবং কংগ্রেসে যোগ দেওয়ার জন্য তারা তৎপর হয়ে উঠেছেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু মুসলিম বিধায়ক রয়েছেন যারা আইএসএফ এর সঙ্গে যোগাযোগ রয়েছেন, কিন্তু তার মাঝখানে এই খবরটা আসছে যে অন্তত 50 জন বিধায়ক রয়েছেন যারা সরাসরি দিল্লিতে গিয়ে কথাবার্তা বলছেন, এবং তার সঙ্গে 20 জন সাংসদও রয়েছেন যারা এখানে কথাবার্তা বলছেন। এবার বিজেপি নেবে কি নেবে না সেটা পরের ব্যাপার, সেটা একটু পরে ব্যাখ্যায় আসছি। কিন্তু এরকম ঘটনা যে ঘটছে বিভিন্ন মিডিয়া সূত্রে, সেটা দিল্লি সূত্র হোক, কলকাতা সূত্র হোক, সেখান থেকে কিন্তু উঠে আসছে। এবং শুধু মিডিয়া সূত্রে উঠে আসা নয়, এই রাজ্যে তৃণমূলের যারা হোমরা চোমরা নেতা নেত্রী এতদিন ধরে বাগাড়ম্বর করছেন, তাদের আচার আচরণেও কিন্তু সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যেমন ধরুন কাকলি ঘোষ দস্তিদার। এই কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলে থেকে কি না বলেছেন বিজেপির নামে, কিন্তু এখন সেই কাকলি ঘোষ দস্তিদারকে নিয়ে কি শোনা যাচ্ছে? তিনি দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন প্রশাসনিক বৈঠকে ডাকছেন, তখন ভালো মেয়ের মতো সেখানে টুকটুক করে পৌঁছে যাচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি দলের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে মন পছন্দ গালিগালাজ করে যাচ্ছেন, তাদের খুঁত নিয়ে আলোচনা করে যাচ্ছেন। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি যদি আপনারা ট্রেন্ডটা ফলো করেন, এই সবই তো দলবদলের লক্ষণ। তার মানে মনস্থির অনেকেই করে ফেলেছেন, তাদের মুখপত্র হয়ে বলতে পারেন কাকলি ঘোষ দস্তিদার এই জায়গাটা করছেন, কেননা এটা হচ্ছে টেস্ট কেস। কাকলি ঘোষ দস্তিদারকে মমতা ব্যানার্জি খুব একটা ঘাঁটানোর জায়গায় নেই, কেননা বেশি ঘাঁটাতে গেলে এই কাকলি ঘোষ দস্তিদার মুখ খুলবেন, এবং সেটা মেডিকেল রিপোর্ট সংক্রান্ত কিছু, সেটা হলে মমতা ব্যানার্জি আর মুখ দেখানোর জায়গাতেও থাকবেন না। সেই জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ওই যে গোষ্ঠীটা 20 জন সাংসদের কথা শোনা যাচ্ছে যারা দল বদল করতে মরিয়া, তারা কি এগিয়ে দিয়েছেন? এটা টেস্ট কেস হিসেবে দেখা যাচ্ছে। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার এত কিছু করে যাচ্ছে, মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির মুখে টু শব্দটি নেই। তার মানে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কাকলি ঘোষ দস্তিদারকে দিয়ে পুরো জিনিসটা টেস্টিং করে দেখানো হচ্ছে যে কালীঘাট ঠিক কি রিয়াকশন দেয়, ক্যামাক স্ট্রিট কি রিয়াকশন দেয়। দলবদলে যে জল্পনা, সেটা হাওয়ায় ভেসে হচ্ছে না। এছাড়াও আরেকটা জিনিস দেখুন, যারা একটু নিচু স্তরের নেতা রয়েছেন, যেমন এই অরূপ চক্রবর্তী, যেমন এই সুশান্ত ঘোষ, তারা আজকে কলকাতায় যে মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, সেখানে তাদের যে পদ রয়েছে সেখান থেকে তারা ইস্তফা দিচ্ছেন, এবং শুধু ইস্তফা দিয়ে ক্ষান্ত নন, তারা দলের বিরুদ্ধে একাধিক বিষাদগার করে যাচ্ছে। যদিও এই অরূপ চক্রবর্তী ছেলেটিকে আমি পার্সোনালি সহ্য করতে পারিনি। এতখানি ডেপো, অসভ্য, অশ্লীল একটা ছেলে হয় এটা ভাবা যায় না। এবং রাজনীতির ময়দানে এরা ঘুরে বেড়াচ্ছে এখন। এদের না জনতার ওষুধটা, ডোজটা একটু দরকার আছে। মনে আছে কার্তিক মহারাজকে নিয়ে এই অরূপ চক্রবর্তীর কি অসভ্যের মতো বয়ান? তৃণমূল করছে বিজেপিকে ছোট করার জন্য, কিরকম অসভ্যের মতো কথা দিন দিন বলে যাচ্ছে। এখন বুঝতে পারছে তৃণমূল নামক দলটা চলে যাচ্ছে, সেই জন্য পিঠ বাঁচানোর জন্য এইসব ঢং করছে। কিন্তু শুধু কি তাই, দলের যারা এমপি এমএলএ আছে তাদের সঙ্গে কি এই সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীদের কোনো কানেকশন নেই? সেখান থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি? সর্বস্তরে এই ভাঙনটা যে দেখাতে হবে, দেখা যাচ্ছে। এবং যে কথাটা বলে এই প্রতিবেদন শুরু করলাম, সেই ইঙ্গিতটা স্পষ্ট করার জন্যই কি একে একে করে প্রদীপগুলো নিমতে শুরু করেছে। যেখান থেকে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আর কিছু করতে পারবেন না, সেই সম্ভাবনাটা তৈরি করা হচ্ছে। এবং এটা ওই দিল্লিতে বৈঠকের পরে কি ঠিক হচ্ছে? এই জল্পনা বাড়ছে। শুধু অরূপ চক্রবর্তীরা নয়, এখানে তারক সিংয়ের কথা ধরুন। তারক সিং তো ওই যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি বাড়িতে যায়নি, উল্টে আজকে বিবৃতি দিয়েছে মমতাকে মমতা বানিয়েছি, এখন তাদের ফেলেই বাড়িতে বৈঠক করছেন বিস্ফোরক মেয়র পরিষদ তারক সিং।
মুখ খুলছে, এবং তারক মুখ খোলা মানে মমতা ব্যানার্জির গড়ে যে কতখানি ধাক্কা লেগেছে সেটা সকলেই বুঝতে পারছে, রাজনীতির একটু আধটু যারা খোঁজ নিয়ে থাকেন। এই যে বিভিন্ন জায়গা দিয়ে একদম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির যে সাজানো বাগানটা ছিল সেটাকে তছ নচ করার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কি এমনি এমনি? এবং শুধু এখানেই নয়, আপনারা যদি দেখেন যে রাজ্যের বিভিন্ন যে মিউনিসিপ্যালিটি রয়েছে, যেটা আগামী 6 থেকে 8 মাসের মধ্যে যেখানে নির্বাচন হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, সেখানে 100-র বেশি কাউন্সিলর পদত্যাগ করেছে। এটা বোধহয় দিন দিয়ে আগেকার খবর, এখন সংখ্যাটা আরো বেড়ে গেছে। এখন এটা দুটো সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। নাম্বার 1 আলোচনা হচ্ছে যে এইগুলো খুব সম্ভবত মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনই হচ্ছে। তার কারণ হচ্ছে যে সরকার চলে গেছে, সরকারে এখন বিজেপি বসেছে, কিন্তু রাজ্য সরকার তো সরাসরি নাগরিক পরিষেবাটা পৌঁছে দিতে পারে না। তাদেরকে হয় মিউনিসিপ্যালিটির উপর ডিপেন্ড করতে হবে, আর না হলে পঞ্চায়েতগুলোর উপর ডিপেন্ড করতে হবে, না হলে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবে না। এই জায়গা থেকে যদি এই পুরসভা এবং পঞ্চায়েতগুলো, যেগুলো ম্যাক্সিমামই মানে প্রায় সব তৃণমূল কংগ্রেস দখল করে বসে আছে গায়ের জোরে, সেই জায়গাগুলো যদি ফাংশন করা বন্ধ করে দেয়, তাহলে মানুষের কাছে পরিষেবা পৌঁছবে না, মানুষের রাগ বাড়বে, এবং রাগটা গিয়ে পড়বে রাজ্য সরকারের উপর। কেন? মানুষ ওসব কিছু স্তরফর বোঝে না, তারা বোঝে আমরা ভোট দিয়ে বিজেপিকে এনেছি, বিজেপি আমাদের পরিষেবা দিচ্ছে না। তাহলে সেই জায়গা থেকে মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন এগুলো হচ্ছিল। এই জল্পনাটা নিয়ে অনেকেই আলোচনা করছিলেন, কিন্তু আমি বলবো না, এর সম্ভাবনা নেই। কেননা এই যারা রাজনীতির কারবারি, তারা খুব ভালো করে জানেন যে গদিটি চলে গেলে না আর কিছু করার থাকে না। তার উপরে এতদিন মমতা ব্যানার্জি ছিল ক্ষমতায়, যা খুশি তাই হয়েছে, এখন তো আর সেই জিনিস হওয়ার সম্ভাবনা নেই। এরা পদে থাকলে তবু এদের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে বলে তার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, কিন্তু এরা পদত্যাগ করলে আর সেই জায়গাটা থাকবে না। আর সরকার এখানে কি করবে? যখন দেখবে যে পুরো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ রেগে যাচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে না বলে হতাশ হচ্ছে, তারা সেখানে প্রশাসক বসিয়ে দেবে, এবং প্রশাসক বসানোর কিছুদিনের মধ্যেই এইসব পুরসভাগুলোতে ভোট করিয়ে দেবে। সরকারের কি অসুবিধা আছে? তাহলে এটা মমতা ব্যানার্জির চাল, এরকম কোনো ব্যাপার নয়। তাহলে এরা ছেড়ে পালাচ্ছে কেন? দেখুন, ছেড়ে পালানোর একটা কারণ তো হচ্ছে এরা গত 15 বছরে মমতা আর অভিষেকের অনুপ্রেরণায় সীমাহীন দুর্নীতি করেছে, গরিব মানুষের পেটে লাথ মেরেছে, মানুষের টাকা লুট করেছে, ডাকাতি করেছে, নিজেদের পকেটের উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষ তো বঞ্চিত হয়েছে। আজকে মানুষ ক্ষমতার স্বাদ পাচ্ছে, নেহাত সরকারটা, বিজেপি দলটা মানুষকে আটকে রেখে দিয়েছে, তাই নাহলে এদেরকে আড়ং ধোলাই শুরু হয়ে যেত। এরা খুব ভালো করে বুঝছে, তো ধোলাই না দিক, এদেরকে ঘেরাও করে ওই যে কাটমানিটা খেয়েছে, ওই যে তোলাবাজিটা করেছে, সেই টাকাটা ফেরত চাইছে, ফলে ভয়েই এরা ছেড়ে দিচ্ছে। এবং 3 নম্বর কারণ যেটা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ওই যে দলের অংশটা রয়েছে যারা দিল্লিতে গিয়ে বৈঠক করে এসছে, তাদের সঙ্গে এরা যোগাযোগ রাখছে যে বিজেপির দরজা তো খুলছে না, তাহলে আমরা কি করব। তাদেরকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ভাই, তোমরা এখন এই জায়গাটা করো, মমতা অভিষেকের হাত থেকে আরো জিনিসটাকে বার করে দাও, তারপর ভবিষ্যতে তোমাদের একটা জায়গা থাকলেও থাকতে পারে। এবং আরেকটা জিনিস দেখুন, অখিল গিরি পরিবার, তার ছেলে সুপ্রকাশ গিরি, সেই সুপ্রকাশ গিরি হচ্ছে কাঁথি পুরসভার চেয়ারম্যান, যে পুরসভাটা সবার আগে প্রশাসক বসাতে হলো এই রাজ্য সরকারকে। আসছিল না সুপ্রকাশ গিরিও, আসছিল না, আর অন্যান্য যে তৃণমূলের কাউন্সিলর আছে তারাও আসছিল না। সেই গিরি ফ্যামিলি হচ্ছে অধিকারী ফ্যামিলির ওখানে একদম অ্যান্টিপার্টি, এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী যখন দল ছাড়লেন, তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তখন এই গিরি ফ্যামিলিকে অত্যন্ত পাওয়ারফুল করে দেওয়া হয়েছিল। যে কারণে এই সুপ্রকাশ গিরির বাপ অখিল গিরি আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করলেও তাকে কিচ্ছু করা হয়নি, তাকে এবারও টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুপ্রকাশ গিরির মুখে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বক্তব্য, এবং শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। আবারও বলছি, একটা কারণ হচ্ছে এরা অধিকারীর বিরুদ্ধে, অধিকারী ফ্যামিলির বিরুদ্ধে যদি ওই জায়গাটা রাখে, ওখানকার মানুষ এদেরকে ঠিক করে দেবে, সোজা করে দেবে, আর কোনো এদের অপশন নেই। সেই কারণে একটা তেল দেওয়ার প্রক্রিয়া চলছে। আর 2 নম্বর কারণ, যারা অধিকারী ফ্যামিলির এতখানি অ্যান্টি ছিল, তারা এটা বলছে, তার মানে এখানেও কি কোনো ইনস্ট্রাকশন নেই? এবার সব ইনস্ট্রাকশন যদি এক জায়গায় ফলো করা হয়, তাহলে একটাই জায়গা আসছে যে এরা এবার দলটা বদল করবে, বিজেপি দরজাটা খুলবে, একদিন ওই নেতাজি ইন্ডোরে একটা সভা করবে, এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, জেলা পরিষদ যেখানে যে আছে, এসে একদম পায়ে ডাইভ মেরে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীর যে আমাদের বিজেপিতে নিয়ে নাও, একদম এদের বিজেপিকরণ হয়ে যাবে, ব্যাস। যে জিনিসটা এতদিন তৃণমূলের হয়ে করছিল, এবার বিজেপির হয়ে করবে, কি করবে না, কিন্তু এরা সব বিজেপির পতাকা হাতে তুলে নেওয়ার জন্য তৈরি আছে। কিন্তু ব্যাপারটা কি এতটা সহজ মোটেই নয়। তা আপনাদের আর একটা খবর দেখাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তৃণমূল ভালো বলে কিছু নেই, ভুল শুধরে নিন শ্রমিক দা, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতার মন্তব্যে দারুণ চর্চা। শ্রমিক ভট্টাচার্যকে তো চিনতে পারছেন, ডান দিকের যে ছবিটা রয়েছে তার নাম হচ্ছে প্রলয় পাল। কে প্রলয় পাল? নন্দীগ্রামের নেতা। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যে ড্যাং ড্যাং করে যেতেন, সেটা এই প্রলয় পালের অনেকটা কৃতিত্ব আছে। এবং আপনাদের মনে থাকবে 2021-এ মমতা ব্যানার্জি স্বয়ং এই প্রলয় পালকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন যে শুভেন্দুর সঙ্গ ছেড়ে দে, আমার সঙ্গে চলে আয়, রিজেক্ট করেছিলেন এই প্রলয় পাল। তো সেই রকম একজন নেতা, তিনি যখন বলছেন তৃণমূলে ভালো কিছু নেই, ভুল শুধরে নিন শ্রমিকদা, কেন বলছেন? কেননা একটা কথা সোশ্যাল মিডিয়ায় খুব চর্চা হচ্ছে, এবং বিজেপির সামগ্রিক স্তরের কর্মীদের তরফ থেকে প্রচন্ড রিয়াকশন আসছে। সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য সভাপতি, তিনি বলেছিলেন যে তৃণমূলের সবার জন্য দরজা খুলবে না, কিন্তু যারা ভালো তৃণমূল, সেই ভালো তৃণমূলের জন্য সময়ে সুযোগ করে ভেবে দেখা হবে, সেরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। আর সেটা থেকেই প্রবল রিয়াকশন হচ্ছে যে বা যারা তৃণমূল করে, বা এই 2026-এর
চৌঠা মে অব্দি তৃণমূলটা করেছে, তারা ভালো তৃণমূল হতে পারে না। কেননা ভালো তৃণমূল এক্সিস্ট করে না, ওটা সোনার পাথর বাটির মতো। এই মালগুলোকে যদি নেওয়া হয়, যেভাবে তৃণমূল গোটা রাজ্যটাকে লুটে পুটে খেয়েছে, মানুষ বিরক্ত হয়ে লাথ মেরে এদেরকে তাড়িয়েছে, এরা বিজেপিতে এলে সেই একই অপশন হবে। এবং মাথায় রাখতে হবে, প্রলয় পাল শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতা, তিনি প্রকাশ্যে সমাজ মাধ্যমে এই বক্তব্য রাখছেন এবং তারপরও কিন্তু পার্টি থেকে তাকে কোনো রকম শোকজ, সাসপেন্ড, সেন্সার কিছু করা হয়েছে বলে এখনো শোনা হয়নি। এবং যেহেতু তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত, তাহলে এই যে কথাটা বলছেন, সেখানে কি শুভেন্দু বাবুর কোনো রকম কোনো ইঙ্গিত নেই বা তার কোনো রকম আশীর্বাদ নেই? তিনি কি ব্যাপারটা কিছুই জানেন না? কেননা প্রলয় পাল বলা মানে শুভেন্দু অধিকারীর লবি থেকে এই কথাটা উঠছে, এমন কথা তো একদম উঠবে, এবং সেটা সরাসরি রাজ্য সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ। তাহলে সেই জায়গা থেকে এটা কি শুভেন্দুবাবুর মনের ভাবনাটাই প্রলয় পাল বলেছেন? এই জল্পনাটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? সব মিলিয়ে ছবিটা দাঁড়াচ্ছে, তৃণমূল কংগ্রেসের একাধিক জনপ্রতিনিধি, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ কাউন্সিলর, কেউ পঞ্চায়েত স্তরের প্রতিনিধি, তারা কেউ আর তৃণমূল কংগ্রেসটা করতে চাইছে না, তারা বিজেপিতে আসতে চাইছে। কিন্তু বিজেপি একটা নীতি নিয়েছে, যে নীতিটা হচ্ছে যে সামগ্রিকভাবে আপাতত বিজেপিতে তৃণমূলের কারোর ঠাঁই হচ্ছে না, তাহলে এরা যাবেটা কোথায়, এরা করবেটা কি? এবার এইখানেই একটা সম্ভাবনা দিল্লিতে মিটিংয়ে উঠে এসছে, সেটা হচ্ছে সিন্ডে মডেল। পশ্চিমবঙ্গেও সিন্ডে মডেল হোক। কিভাবে সিন্ডে মডেলটা হবে? সেটা হচ্ছে এই কাকুলি ঘোষ দস্তিদারের মতো কেউ একজন বিদ্রোহ করুন, তিনি বেরিয়ে আসুন, তার সঙ্গে তৃণমূলের একটা বড় অংশ, যাদের বিরুদ্ধে সেইভাবে কোনো বড় দুর্নীতির এখনো কোনো দাগ নেই বা কোনো সেইভাবে কেস নেই, তারা সঙ্গে আসুক এবং তারা এসে বলবে যে আমরা একটা তৃণমূল কংগ্রেসেরই অন্য পার্ট হয়ে গেলাম। যেভাবে শরদ পাওয়ারের এনসিপি হয়েছিল, যেভাবে উদ্ধব ঠাকরের শিবসেনা হয়েছিল, ঠিক সেই মডেলে হবে। এবং তারপর ধীরে 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 এদের শক্তি বৃদ্ধি হতে শুরু করবে এবং সেই জায়গায় এমন একটা অপশন থাকবে যখন এরাই দাবি করবে যে আমরাই হচ্ছি প্রকৃত তৃণমূল কংগ্রেস। এবং যে দলের প্রতীকটা, যে দলের লোগোটা, যে দলের নামকরণ বা সব কিছু আছে, রেজিস্ট্রেশন আছে, তার সমস্ত কিছু মমতা কোম্পানি, অভিষেক কোম্পানির কাছ থেকে নিয়ে আমাদের হাতে দিয়ে দাও, ইলেকশন কমিশনে এটা জমা পড়বে। কেন এই জায়গাটা হবে বা এটাতে বিজেপির কি লাভটা হবে? দেখুন, আবারও বলছি, রাজনীতি সম্ভাবনা শিল্প, এই জায়গাটা যে তৈরি হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে, যদি এদেরকে সরাসরি বিজেপিতে নেওয়া হয়, অর্থাৎ উপরি মহলে এমপি এমএলএ লেভেলে যোগদান হয়ে গেল, তাহলে নিচু তলার যোগদান কি আর আটকে রাখতে পারবে? আর এই যোগদানটা যে জনতা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছে, তারা কিন্তু একদমই চাইছে না। যদি এই ধরনের কোনো যোগদান হয়, আগামী দিনে তারা কিন্তু বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। সেটা আপনি আমি বুঝতে পারছি, আর বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে না। এটা তো হতে পারে না। সুতরাং এদেরকে বিজেপিতে এন্ট্রি দেওয়ার জায়গা নেই। আবার এদেরকে যদি রেখে দেওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসেও সেই রকম জায়গাটা পাচ্ছে না। সুতরাং এদের হাত থেকে বার করে নিয়ে, মমতা অভিষেকের হাত থেকে বার করে এদের হাতে যদি তৃণমূলটা রেখে দেওয়া হয়, তাহলে একটা গুড অপশন রয়েছে, একটা ভালো বিরোধী জায়গা তৈরি হবে। এখন কেন এই ভালো বিরোধী জায়গাটা তৈরি করার দরকার আছে? তার কারণ হচ্ছে, ফলতা নির্বাচন কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিজেপির কিন্তু একটা অ্যান্টি লবি আছে এবং সেখানে যে মুসলিম ভোট ব্যাংকটা আছে, সেই মুসলিম ভোট ব্যাংকটা কিন্তু এক কাট্টাভাবে বামেদের দিকে চলে গেছে। অর্থাৎ এই রাজ্য থেকে যদি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তাহলে কিন্তু একদম 1:1 লড়াই হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি যেসব ছোটখাটো দলগুলো আছে, বামেদের ওসব কিছু বাজবিচার নেই, তারা সকলের সঙ্গে হাত ধরতে পারে। যে কংগ্রেস তাদেরকে মেরেছে, এত কিছু অত্যাচার করেছে বলেছে, সেই কংগ্রেসের এরা হাত ধরতে পারে। যে তৃণমূলকে নিয়ে এরা এত বিতৃষ্ণার কথা বলে, সেই তৃণমূলের সঙ্গে দিল্লিতে গিয়ে এক থালায় বিরিয়ানি খেতে পারে। এই বামেদের আবার কোনো জাত আছে নাকি? মানে রাজনৈতিক জাতের কথা বলছি, ওরা সব করতে পারে। সুতরাং সবাইকে এক জায়গায় নিয়ে চলে আসবে। আর বিরোধী ভোট যদি এক বাক্সে চলে আসে, সেটা শাসকের জন্য সবসময় মুশকিলের হয়। বিশেষ করে এই আগামী দিনে খুব শীঘ্রই 6 মাস, 8 মাস, 9 মাস, 1 বছরের মধ্যে এই রাজ্যে কিন্তু পুরো ভোট করাতে হবে, পঞ্চায়েত ভোট করাতে হবে, না হলে ওগুলো ফ্রিজ হয়ে যাবে। সুতরাং সেই জায়গাতে যদি 1:1 ফাইট হয়, বহু জায়গায় 50%-এরও বেশি জায়গায় হয়তো বিরোধীরা জিতে যাবে। আর সেরকম সম্ভাবনা হলে একটা সরকার সবে ক্ষমতায় এসছে, তাদের কিন্তু রাজ্য চালানোটা রীতিমতো মুশকিলের হয়ে যাবে। এই জায়গায় যদি বিরোধী ভোটটা ভাগ হয়ে পড়ে থাকে, তাহলে লাভের লাভ কি হবে? বিরোধীরা তো ইউনাইটেড হলো না, শাসক নিজের ভোটটা ধরে রাখলো, নিজের ভোটটা বাড়ালো, তারা কিন্তু বেশিরভাগ জায়গাতেই জিতবে। বিরোধীরা যে জিতবে, কিন্তু সেটা ডমিনেটিং জায়গায় চলে যাবে না, ফলে রাজ্যটাকে অনেক স্মুথলি কিন্তু অপারেট করা যাবে। এটা রাজনৈতিক অঙ্ক, আপনার পছন্দ হোক চাই না হোক, কিছু এসে যায় না। সেই জায়গা থেকেই কিন্তু এরকম একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে। আর সেই জায়গা থেকেই প্রলয় পালের বক্তব্য যখন সামনে আসছে, তখন 2-2 করলে কিন্তু এই সম্ভাবনায় উঠে আসছে যে তৃণমূলের একটা বড় অংশ বেরিয়ে আসছে, বিদ্রোহী হচ্ছে এবং সিন্ডে মডেলে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসটা তাদের হাতেই আগামী দিনে থাকতে চলেছে। তারা যেহেতু বড় অংশ থাকবে, মমতার বিরুদ্ধে ক্রমশ বিদ্রোহ হচ্ছে, অভিষেকের বিরুদ্ধে ক্রমশ বিদ্রোহ হচ্ছে, এই বিদ্রোহ ঠেকানোর ক্ষমতা তাদের নেই। সুতরাং তারা এই জায়গাটা তৈরি করবে এবং রাজ্যে
এই শিল্প সম্ভাবনা, এই রাজনীতির শিল্প সম্ভাবনা যদি হয়, এই পশ্চিমবঙ্গের মাটি থেকে মমতা আর অভিষেক যে রাজনৈতিকভাবে পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যেতে চলেছে, তাদের নিজেদের তৈরি করা দলটাও তাদের হাতে থাকবে না, সেই সম্ভাবনাটাই কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।